হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস। তোমরা যারা এসএসসি জিডির ক্লাস নতুন করে করছো বা অনেকে জানো না, তাদেরকে জানিয়ে রাখি, এসএসসি জিডির মাধ্যমে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আসাম রাইফেল সহ অন্যান্য বিভিন্ন ফোর্সদের নিয়োগ করা হয়ে থাকে এসএসসি জিডির মাধ্যমে। জিডির পরীক্ষা 160 নম্বরে হয়, 4টা বিষয়ের উপরে পরীক্ষা হয়: জিকে, হিন্দি অথবা ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। প্রত্যেকটা বিষয়ের জন্য 20 করে নাম্বার থাকে এবং প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 নম্বর, অর্থাৎ তোমাদের 80টা প্রশ্নের 2 মান করে 160 নম্বরের পরীক্ষা হয়। 160 নম্বরের পরীক্ষার পরে তারপরেই মাঠে ডাকা হয়, মাঠের প্রস্তুতি, মাঠের পরীক্ষা এবং তারপরে হচ্ছে মেডিকেল পরীক্ষা। মেডিকেল এবং মাঠের পরীক্ষাটা একসঙ্গে হবে, ফাইনাল রেজাল্ট তারপরে বের হয়। স্কোর যাদের ভালো হয় তাদের চান্স বেশি থাকে এবং মাঠ যারা ভালো পারে তাদের চান্স থাকে। তো এসএসসি জিডির পরীক্ষাটা তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ তারা দিতে পারবে এবং 24 বছর বয়স পর্যন্ত। এর জন্য আমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে বালুঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালীগঞ্জ ব্যাচে, অফলাইন ব্যাচে আমরা প্রস্তুতি দিয়ে থাকি। মাঠ এবং ক্লাস দুটোই একসঙ্গে প্রোভাইড করা হয়। ক্লাস থেকে অনলাইন এবং অফলাইন উভয় ব্যাচের মাধ্যমে ক্লাস করানো হয়, পাশাপাশি প্রচুর স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হয়। আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক, তোমরা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। এছাড়া দূরবর্তী স্টুডেন্টদের জন্য রয়েছে আবাসিকের ব্যবস্থা, এছাড়াও রয়েছে অনলাইন ক্লাস করার সুযোগ। আবাসিকের ব্যবস্থা, যেখানে আবাসিকে থেকে সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে পারে, মাঠের এবং ক্লাসের প্রস্তুতি সম্পূর্ণটাই দেওয়া হয়। তো স্টুডেন্টস, তোমরা আমাদের ব্রাঞ্চগুলোতে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো ও অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আমার নাম্বার হলো 8759907656। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করি আজকের প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সর্বাধিক? ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সর্বাধিক? অপশন বলছে পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশের লোকসংখ্যার আসন সর্বাধিক। উত্তরপ্রদেশে আসন সংখ্যা 81টি। 81টি আসন রয়েছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গের আসন রয়েছে 42টি। মনে রাখবে এগুলো, পশ্চিমবঙ্গের আসন রয়েছে 42টি। উত্তরপ্রদেশের আসন সংখ্যা সবচেয়ে বেশি, 81টি। ভারতের যে লোকসভা হলো ভারতবর্ষের কেন্দ্রীয় আইনসভার দ্বিতীয় কক্ষ, যাকে নিম্ন কক্ষ বলা হয়। লোকসভার সর্বাধিক আসন সংখ্যা হলো 552টি। বর্তমানে আসন সংখ্যা রয়েছে 545টি। সর্বাধিক আসন সংখ্যা কেন বললাম? কারণ পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং আকসাই চীন, যেটা চীন অধিকার করে আছে, অধিকৃত অঞ্চল, সেই সমস্তগুলো একসময় ভারতের সঙ্গে যেহেতু মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তো তখন সর্বাধিক সদস্য সংখ্যা ছিল 552। আর এই 552টা 2026 পর্যন্ত ভ্যালিড। এরপরে এই পর্যন্ত এটা 552 এবং 545টাই থাকবে। তারপরে 2026-এ আইন করে আবার নতুন করে পরিবর্তন করা যেতে পারে। পরের প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? এর মধ্যে কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? অপশন বলছে ব্যারোমিটার, পরের অপশন বলছে হাইড্রোমিটার, পরের অপশন বলছে থার্মোমিটার, পরের অপশন বলছে স্পিগমোম্যানোমিটার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, স্পিগমোম্যানোমিটার। এর সাহায্যে রক্তের চাপ মাপা হয়। থার্মোমিটারের মাধ্যমে উষ্ণতা মাপা হয়। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের মাধ্যমে। হাইড্রোমিটারের মাধ্যমে বায়ুর আর্দ্রতা মাপা হয়। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন দেখো, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এর মধ্যে কাকে ভারতের নেপোলিয়ন বলে? গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্ত। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন, আর সমুদ্রগুপ্তকে কবিরাজও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? দিবসগুলো পড়বে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। দিবস নিয়ে সেপারেটেড ভিডিও আমাদের রয়েছে, প্লে লিস্ট চেক করতে পারো। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 8 এপ্রিল, 9 আগস্ট, 11 জুলাই, 11 সেপ্টেম্বর। সঠিক উত্তর হবে 11 জুলাই। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো,
বলছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? হলদিঘাটের যুদ্ধ 1556, 1565, 1576, 1586। সঠিক উত্তর কী হবে? হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। 1576 খ্রিস্টাব্দে মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে কার হয়? আকবরের হয়। রানা প্রতাপ সিং এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে হয় হলদিঘাটের যুদ্ধ 1576 সালে। পরের প্রশ্ন দেখো, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সংবিধানের স্বীকৃতি পায়? কততম সংশোধনীতে? 72তম, 73তম, 74তম, 75তম। সঠিক উত্তর হবে পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনীতে। 74তম সংবিধান সংশোধনী যেটা, সেটা পৌরসভা কথা বলা হয়েছে, মিউনিসিপ্যালিটি। 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কথা বলা হয়েছে 1992-তে। 73তম এবং 74তম দুটোই 1992-তে হয়। ভারতের সংবিধানে পরের প্রশ্ন দেখো, নীলনদের উৎস কি? আন্দিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর, ভিক্টোরিয়া হ্রদ। নীলনদ যেটা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, তার উৎস হলো ভিক্টোরিয়া হ্রদ এবং পতিত হয়েছে কোথায়? পতিত হয়েছে ভূমধ্যসাগরে। নীলনদের উৎস হলো ভিক্টোরিয়া হ্রদ, আর নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। আমাজনকে মনে রাখো যে জলের প্রবাহ ক্ষেত্রে আমাজন হচ্ছে সবচেয়ে বৃহত্তম নদী এবং আমাজনের অববাহিকার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। ভোটদানের অধিকার সংবিধানে কোন ধারায় আছে? ভোটদানের অধিকার 326, 324-এর 2 ধারা, 325, 317। ভোটদানের অধিকার একটি রাজনৈতিক অধিকার যেটা শুধুমাত্র ভারতের নাগরিকরা প্রদান করতে পারে। এটা রয়েছে 326 নম্বর ধারাতে। তাহলে ভোটদানের অধিকার সংবিধানে রয়েছে 326 নম্বর ধারাতে। পরের প্রশ্ন দেখো, সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, উইলিয়াম হেস্টিংস নাকি লর্ড ক্যানিং? সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি সপ্তবিলোপ নীতি প্রবর্তন করেন। পরের প্রশ্ন দেখো, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেসেলিয়াস, জেনার, উইলিয়াম হার্ভে নাকি লুই পাস্তুর? সঠিক উত্তর হবে অপশন গ, উইলিয়াম হার্ভে, যিনি মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। সঠিক উত্তর হবে তাহলে উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন মুখ করি, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি নাকি অস্থিমজ্জা? লোহিত রক্তকণিকা যেখানে সৃষ্টি হয় সেটা হলো অস্থিমজ্জা। অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। লোহিত রক্তকণিকার কারণেই আমাদের রক্তের রং লাল দেখায়। পরের প্রশ্ন দেখো, নীলনদ কোথায় পতিত হয়েছে? আরব সাগরে, ভূমধ্যসাগরে, লোহিত সাগরে, ভারত মহাসাগরে। একটু আগেই বললাম পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ, যেটা উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদে এবং পতিত হয়েছে ভূমধ্যসাগরে। সঠিক উত্তর হবে অপশন খ, ভূমধ্যসাগরে নীলনদ পতিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, লুনি নদীর উৎপত্তি কোথায়? লুনি ভারতবর্ষের একটি মধ্যবর্তীকালীন অন্তর্বাহিনী নদী। তো লুনি নদীর উৎপত্তি, অন্তর্বাহিনী নদী কাকে বলে? অন্তর্বাহিনী নদী হলো যে নদীগুলো ভারতের কোথাও ভারতের ভূখণ্ডের মধ্যে কোথাও উৎপত্তি হয়ে ভূখণ্ডেই শেষ হয়েছে, যেটা কোনো প্রধান নদীতে গিয়ে মিলিত হয়নি বা যেটা উপকূল রেখায় কোনো সমুদ্রে বা নদীতে গিয়ে মিশে যায়নি। তাহলে লুনি নদীর উৎপত্তি কোথায় হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ অপশন বলছে, পরে অপশন বলছে আনাসাগর হ্রদ, তারপর হচ্ছে কচ্ছের হ্রদ, তারপর হচ্ছে চেমায়ুং দুং হিমবাহ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আনাসাগর হ্রদ। এটা হলো লুনি নদীর উৎপত্তি, আনাসাগর হ্রদ, অপশন খ। পরের প্রশ্ন, যেটা তোমাদের কাছে প্রশ্নটা আমার থাকবে, আব্দুল কালাম ভারতরত্ন কবে পান?
2000 সালে, 1999 সালে, 1998 সালে, 1997 সালে? এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো। তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। আব্দুল কালাম কবে ভারতরত্ন পান? তোমরা এতদূর ভিডিওটা দেখছো কি না সেটা বোঝা যাবে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে। তোমরা প্রয়োজনে গুগল করতে পারো ভারতরত্ন কবে পান আব্দুল কালাম। পরে দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? 10টি, 12টি, 13টি, 15টি? আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা হলো 13টি। অপশন গ 13টি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসু, শামসুর রহমান, কাজী নজরুল ইসলাম, মীর মোশাররফ হোসেন? সঠিক উত্তর হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বাংলাদেশের জাতীয় কবি। তার সম্পাদিত পত্রিকার নাম হলো ধূমকেতু। অগ্নিবীণা, বিশরবাণী এই দুটো কাব্যগ্রন্থের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। ভেরি ইম্পর্টেন্ট, অগ্নিবীণা, বিশরবাণী মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি, অপশন হচ্ছে কেরালা, পরের অপশন হচ্ছে ত্রিপুরা, পরের অপশন হচ্ছে গোয়া, পরের অপশন হচ্ছে পাঞ্জাব? সঠিক উত্তর হবে কেরালাতে সাইলেন্ট ভ্যালি রয়েছে। এর একটি ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। সাইলেন্ট ভ্যালি কোথায় রয়েছে? কেরালা। সাইলেন্ট ভ্যালি আন্দোলনও সংগঠিত হয়েছিল ড্যামকে কেন্দ্র করে, বাঁধ নির্মাণকে কেন্দ্র করে। কেরালা শাস্ত্রীয় সংসদ, সাহিত্য শাস্ত্রীয় সংসদ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। পরের প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সাক্ষী মালিক, অপশন বলছে টেবিল টেনিস, বক্সিং, কুস্তি, হকি? সাক্ষী মালিক যিনি যুক্ত ছিলেন কুস্তি খেলার সঙ্গে, কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন সাক্ষী মালিক। পরের প্রশ্ন দেখো, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো, চিলি? ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক। ক্যাঙ্গারু দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। পরের প্রশ্ন দেখো, কল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক? সঠিক উত্তর হবে কল্লেরু হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে। সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকে শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন দেখে নিই। উৎসবের শহর কাকে বলা হয়? জয়পুর, বারাণসী, মাদুরাই, কলকাতা? উৎসবের শহর কাকে বলা হয়? তোমাদের মনের মধ্যে আসতে পারে যে কলকাতাকে উৎসবের শহর বলা হয়। সঠিক উত্তর হবে কিন্তু মাদুরাই। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, এটাকে বলা হয় মন্দিরের শহর। তাহলে উৎসবের শহর বলা হয় মাদুরাইকে। জয়পুর হলো গোলাপি শহর, কলকাতা হলো আনন্দের শহর, সিটি অফ জয়, সিটি অফ প্যালেস কলকাতাকে বলা হয়। বারাণসী হলো মন্দিরের শহর, আর উৎসবের শহর হলো মাদুরাই। সঠিক উত্তর হবে মাদুরাই। মাদুরাই হলো উৎসবের শহর। এই ছিল আজকের এসএসসি জিডির প্রশ্নগুলো। এর আগে অনেকগুলো মক টেস্ট দেওয়া আছে, সেই মক টেস্টগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আর প্রত্যেক দিন বেলা 1টার দিকে ভিডিওসগুলো দেখবে। তোমাদের যে 20 নম্বর, এটা খুবই স্কোরিং একটা 20টা প্রশ্ন খুবই স্কোরিং, যেখানে 40 নম্বর থাকছে তোমাদের। এই 40 নম্বরটা তোমাদেরকে পেতে হবে, এই জন্য তোমরা প্রত্যেক দিন ভিডিওসগুলো দেখো। আশা করি তোমাদের এই 40 নম্বরটা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।